হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টের আমরা আজকে করব ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, যার বাংলা হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয়। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। আর্থিক পরিসম্পদ হতে আয় এই চ্যাপ্টারকে আমরা একটা ফরম্যাটে ভাগ করছি, যার নাম হচ্ছে, আগের নামটা আমি এখানে দিয়ে রাখছি সিকিউরিটি সুদ খাতে আয়, অর্থাৎ এখন হবে হলো আর্থিক পরিসম্পদ হতে আয়। তো এই চ্যাপ্টার থেকে 2016 থেকে 2022 সাল পর্যন্ত কিরকম প্রশ্ন হয়েছে তার ধারণা আমি একটা দিছি। দেখতেছি যে এই আর্থিক পরিসম্পদ, যা পূর্বের নাম ছিল সিকিউরিটি সুদ খাতে আয়, 2016 সালে এখান থেকে কোনো প্রশ্ন হয় নাই। 17 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, 18 সালে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই, 21 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 22 সালে কোনো প্রশ্ন হয় নাই। তোমরা কিন্তু পরীক্ষা দিবা অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট দুই ডিপার্টমেন্ট পরীক্ষা দিবে 2023-এ। তার মানে দেখো 17 সাল, 19 সাল, 21 সাল অর্থাৎ সকল বিজুর বছরে এই চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন আসতেছে। 2023 সালে এখান থেকে একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। অতএব এই চ্যাপ্টারটা আমরা সবাই গুরুত্ব সহকারে করব। তো আসেন আমরা এই চ্যাপ্টার আগে বেসিক কিছু কথা শুনবো, এরপরে আমরা অঙ্ক শুরু করব। আর্থিক পরিসম্পদ হতে মোট আয় নির্ণয়ের নমুনা দেখানো হলো। শুরুতে আমরা করদাতার নাম লিখবো, অর্থাৎ যে কোম্পানি কাজ করব তার নাম এখানে লিখবো। এরপরে হচ্ছে আয় বর্ষ, তারপর হচ্ছে কর বর্ষ। এই আয় বর্ষকে বলা হয়, যে বছর আয় হয় তাকে বলা হয় আয় বর্ষ, আর আয় বর্ষের ঠিক পরবর্তী বছরকে বলা হয় কর বর্ষ। অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট দুই ডিপার্টমেন্টে যারা 2023 সালে পরীক্ষার্থী, তোমাদের জন্য এই আয় বর্ষ 22-23, কর বর্ষ হচ্ছে 23-24, এই দুইটা হচ্ছে ফিক্সড। এই দুইটা কোনো পরিবর্তন হবে না, এই দুইটা সবসময় কি থাকবে, ফিক্স থাকবে। তোমরা যদি 2026 সালে পরীক্ষা দাও, তোমাদের জন্য আয় বর্ষ কর বর্ষ ফিক্সড। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছি? জি স্যার। এরপরে প্রশ্নে বলছে, তারপর আমরা লিখবো আর্থিক পরিসম্পদ হতে মোট আয় নির্ণয়। দাগ কি কাটবো, আয়ের খাত ও বিবরণ টাকা টাকা। এবং আর্থিক পরিসম্পদ হতে আয়, এটা আয়কর অধ্যাদেশের ধারা হচ্ছে 62 থেকে 65। এই 62 থেকে 65 এই ধারাটা তোমাদের সবাইকে মনে রাখতে হবে। যদি এইটা যদি ধারা যদি ভুলে যাও, অঙ্ক হওয়ার সত্ত্বেও তোমার অঙ্ক কি কাটা। আর্থিক পরিসম্পদ হতে আয় এর ধারা কত, 62 থেকে কত বলো দেখি সবাই? 62 থেকে 65। হ্যাঁ, এইটা কিন্তু কখনোই ভোলা যাবে না। এই 62-র পরিবর্তে যদি 63 থেকে 66 দাও 62 তাহলে থেকে অঙ্ক 65। কিন্তু কাটা। অতএব এইটা ধারাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। তাহলে আর্থিক পরিসম্পদ হতে আয় ধারা হচ্ছে 62 থেকে 65। এখন আসেন এই আর্থিক পরিসম্পদ হতে আয়, এটাকে আমরা টোটাল 3টা পার্টে ভাগ করছি, মানে 3টা পার্টের মাধ্যমে আমরা অঙ্ক সমাধান করতে হবে। প্রথম পার্ট ক নাম্বারে লেখা আছে সরকারি সিকিউরিটি অথবা বাণিজ্যিক সিকিউরিটি অথবা ঋণপত্রের সুদ। এক্ষেত্রে আমাদের টোটাল 5টা আইটেম আছে, ক নাম্বারে আন্ডারে 5টা। এর মধ্যে প্রথমটার নাম হচ্ছে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ। কর মুক্ত জিনিসটা কি, যে আয়ের উপর কোনো কর দিতে হবে না, সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না, তাকে বলা হয় কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ। মনে রাখতে হবে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ যত টাকাই হোক, এই টাকার উপর করের হার কি, শূন্য। এই জন্য লেখা আছে বাদ অকর ধার্য সীমা সম্পন্ন, অর্থাৎ এখানে যদি 10,000 টাকা থাকে, 10,000 টাকা আমরা কি পাবো, মাপ পাবো। তাহলে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদের কাজটা কি, সম্পূর্ণ কি করবো বলো দেখি, অকর ধার্য, অর্থাৎ এর উপর আমরা কোনো কর দিব না, অর্থাৎ যে টাকা থেকে পুরো টাকাটা কি হবে, জিরো জিরো হয়ে যাবে। তাহলে করমুক্ত সিকিউরিটি সুদের এই কাজটা কি সবার মনে থাকবে? জি স্যার।
করমুক্তর পরে হচ্ছে জিরো কুপন বন্ডের সুদ, অর্থাৎ যে বন্ডের গায়ের উপর কোনো সুদের হার উল্লেখ থাকে না তাকে বলা হয় জিরো কুপন বন্ডের সুদ। এই জিরো কুপন বন্ডের সুদও হচ্ছে করমুক্ত সরকারি সিকিউরিটির মতোই, এর উপর কোনো কর দিতে হয় না। তাহলে আমরা এখানে দুইটা জিনিস জানলাম, করমুক্ত এবং জিরো কুপন বন্ড দুইটার ক্ষেত্রে আমরা কি কাজ করব, সম্পূর্ণ কর ধার্য, অর্থাৎ এখানে যত টাকাই থাকুক পুরা টাকাটাই কি হবে, ভ্যানিশ হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ক্লিয়ার সবাই? জি স্যার। এবার আসেন 3 নাম্বার লেখা আছে কর বাদ অথবা কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ, অর্থাৎ পুরোটা যদি বলি কর বাদ সরকারি সিকিউরিটি সুদ অথবা কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ। এইখানে কর বাদ বা কর অগ্রিমকে আমরা মোটা অঙ্কিতকরণ করব। আর মোটা অঙ্কিতকরণ কাকে বলে, আমরা ব্যাংকে যে টাকা রাখি, ব্যাংক থেকে টাকা তোলার সময় যে টাকাটা উঠাই ওই টাকাটা হচ্ছে নি টাকা। তোমাকে কিন্তু ব্যাংক মোট সুদ দেয় না, কারণ তোমার যে টাকাটা ওই টাকার উপর যে সুদ হয় ওই সুদের উপর সরকারকে ট্যাক্স কাটার পরে যে টাকা থাকবে ওই টাকাটাই তোমাকে দিবে। এই যে যে ট্যাক্স কাটা পরে যে টাকাটা দেয় এই টাকাকে বলা হয় নিট সুদ। কি সুদ বলো তো দেখি? নেট সুদ। এখন সুদের মোটা অঙ্কিতকরণ জিনিসটা কি? নিট সুদকে মোট সুদে রূপান্তর করাকে বলা হয় সুদের মোটা অঙ্কিতকরণ। মোটা অঙ্কিতকরণ মানে কি, কম টাকারে আমরা বেশি টাকা বানাবো, ঠিক আছে? কম টাকায় কি করব বলো দেখি, বেশি টাকা বানাবো। তাহলে এখানে রেট কত পার্সেন্ট? রেট হচ্ছে 5%। কর বাদ বা কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদের ক্ষেত্রে মোটা অঙ্কিতকরণ রেট কত পার্সেন্ট বলো দেখি সবাই? 5%। 5%। তাহলে এটা কিভাবে করব? সুদের পরিমাণ যে টাকাটা প্রশ্নে দেওয়া থাকবে তাকে আমরা 100 দ্বারা গুণ করব, আর 5% মানে 100 থেকে 5 বাদ দিয়ে কত পার্সেন্ট থাকে? 95 দ্বারা কি করব, ভাগ করব। তাহলে মনে রাখবেন কর বাদ বা কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদকে 5% হারে কি করব, মোটা অঙ্কিতকরণ করব। 5% কথা মানে কি 100 দ্বারা গুণ আর 95 দ্বারা কি ভাগ। এন্ড 5% পরিবর্তে আমি যদি বলি 10% হারে মোটা অঙ্কিতকরণ, তাহলে 100 দ্বারা গুণ কত দ্বারা ভাগ করব? 90 দ্বারা। 90 দ্বারা। আমি যদি এই 5% পরিবর্তে যদি বলি 7% হারে মোটা অঙ্কিতকরণ করব, তাহলে সেক্ষেত্রে 100 দ্বারা গুণ আর কত দ্বারা ভাগ করব? 93। সবাই কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে কর বাদ বা কর অগ্রিম সরকারি ক্ষেত্রে 5% হারে মোটা অঙ্কিতকরণ করব। তারপরে লেখা আছে ঋণপত্র বা ট্রেজারি বিল বা বন্ডের সুদ। এই তিনটার ক্ষেত্রেই একই রকম ভাবে 5% হারে আমরা কি করব, মোটা অঙ্কিতকরণ করব। আর সর্বশেষ লেখা আছে সরকারি ঋণপত্রের সুদ বা সঞ্চয়পত্রের সুদ। সরকারি সঞ্চয়পত্রের সুদ বা শুধু সঞ্চয়পত্রের সুদ, এক্ষেত্রে 10% হারে আমরা কি করব, মোটা অঙ্কিতকরণ করব। তাহলে মোটা অঙ্কিতকরণ রেট হচ্ছে দুইটা, একটা 5%, একটা কি 10%। তাহলে এটা পরীক্ষা হলে মনে রাখবেন কিভাবে, সঞ্চয়পত্র থাকলেই তার উপর 10%, আর অন্য যত কিছুই থাকুক কত পার্সেন্ট বলেন দেখি? 5%। ওকে। এখন এই কর ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ভাই এখানে যদি উল্লেখ থাকে তাহলে কি ওইটাই দিব? যদি 10% এর উপরে উল্লেখ থাকে কোনো পার্সেন্ট উল্লেখ থাকবে না, তোমাকে মুখস্থ রাখতে হবে কর বাদ কর অগ্রিম ঋণপত্র ট্রেজারি এবং বন্ডের সুদ 5%, আর সঞ্চয়পত্র ক্ষেত্রে 10%। এটা কখনোই 5 বা 10% প্রশ্নে উল্লেখ থাকবে না, সাফ সাফ কথা, ঠিক আছে ম্যাডাম? আচ্ছা ভাইয়া, এটা মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে কর বাদ কর অগ্রিম ঋণপত্র ট্রেজারি বন্ডের সুদ সরকারি সঞ্চয়পত্র, এই তিনটার ক্ষেত্রে এখানে অনুমোদন যোগ্য কিছু খরচ আছে। এই অনুমোদন খরচগুলো কি কি? ব্যাংক চার্জ ও কমিশন, ঋণকৃত মূলধনের সুদ বা শুধু ঋণের সুদ। এই অনুমোদন যোগ্য খরচটা যার সাথে অন্তর্ভুক্ত থাকবে শুধুমাত্র আমরা তার সাথে বাদ দিব। যেমন এই ঋণের সুদটা শুধুমাত্র আছে হচ্ছে এই ঋণপত্রের ক্ষেত্রে, তাহলে কি কর বা সরকার থেকে আমাদের ঋণের সুদ বাদ দেওয়ার কোনো প্রয়োজন আছে? না। তার মানে
অনুমোদনযোগ্য খরচের কাজটা কি, যার সাথে অন্তর্ভুক্ত শুধুমাত্র তার সাথে আমরা কি করব, অনুমোদন খরচটা আমরা কি করব, বিয়োগ করব। কথাটা ঠান্ডা মাথায় মনে রাখেন। তারপরে এখানে আছে অনুমোদিত বা অঅনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ, অথবা 10% বা 20% বা 12% যত বলেই থাকুক, বাণিজ্যিক সিকিউরিটি থাকলে এই টাকাগুলোকে কখনো মোটাঙ্কিত করার দরকার নাই। যে টাকা থাকবে লেখা সেগুলো সরাসরি দেবো, অর্থাৎ প্রশ্নের যত টাকায় থাকুক ওই টাকাটা সরাসরি আমরা কার করে দিব, টাকার ঘরে দিব। তাহলে মনে রাখবেন এখানে বাণিজ্যিকের ক্ষেত্রে কোনো মোটাঙ্কিত কোনো ঝামেলা নাই, যা থাকবে তাই। আর সরকারি ক্ষেত্রে কর বাধক হোক, কর অগ্রিম হোক, ঋণপত্র, ট্রেজারি বন্ড, বন্ডের সুদ আর সঞ্চয়পত্র। সঞ্চয়পত্রের ক্ষেত্রে 10 আর বাদ বাকি সবার ক্ষেত্রে 5%। আর বাণিজ্যিক ক্ষেত্রে কোনো মোটাঙ্কিত নাই, সরাসরি যা থাকবে তাই। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তাহলে আমরা প্রথম স্টেপের কাজটা আমরা এখানে কমপ্লিট করলাম। মূলত আমাদের এই শীটের 80% অঙ্ক এই ক নাম্বার আইটেম দিয়েই শেষ হয়ে যাবে। 80% অঙ্ক আমাদের শুধু ক নাম্বার আইটেম দিয়ে শেষ হয়ে যাবে, আর খ এবং কটা লাগবে না। তবে কিছু কিছু অঙ্কে খ এবং ক লাগবে, আমরা পুরাটা একবার পড়বো, এরপর অঙ্ক শুরু করবো। তো খ নাম্বারে লেখা আছে কোম্পানির লভ্যাংশ। এখন কোম্পানির লভ্যাংশ হয় কয়েক প্রকার, কি কি? প্রাইভেট কোম্পানির লভ্যাংশ বা পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ বা মিউচুয়াল ফান্ড অথবা ইউনিট ফান্ডের লভ্যাংশ। তো এখানে চারটা জিনিস লভ্যাংশ, কয়েকটা চারটা, কি কি? প্রাইভেট, পাবলিক, মিউচুয়াল ফান্ড এবং ইউনিট ফান্ডের লভ্যাংশ। এই চারটা জিনিসের ক্ষেত্রে লভ্যাংশ মোটাঙ্কিত করার হার হচ্ছে 10%। তো 10% কথাটা মানে কি, 100 দ্বারা গুণ কত দ্বারা ভাগ করব? 90 দ্বারা। 90 দ্বারা ভাগ করব। তাহলে মনে রাখেন প্রাইভেট, পাবলিক, মিউচুয়াল এবং ইউনিট ফান্ড এই চারটার ক্ষেত্রে কত পার্সেন্ট হারে মোটাঙ্কিতকরণ করব? 10%। 10%। আর সর্বশেষ আইটেম হচ্ছে গ নাম্বারে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রক্ষিত আমানত হিসাবে সুদ বা মুনাফা। এক্ষেত্রে আপনাকে শর্টকাটে বলে দিব, ব্যাংকের মাধ্যমে যে সুদই আসুক সেই সুদের উপর 10%। কি কি ব্যাংকের মাধ্যমে কি কি সুদ হতে পারে? যেমন ব্যাংক জমা প্রাপ্ত সুদ, স্থায়ী আমানতের সুদ। স্থায়ী আমানত মানে কি, যে ব্যাংক অনেকে এফডিআর করে, ফিক্সড ডিপোজিট করে, তার উপর সুদ। ইসলামী ব্যাংকের মুনাফা বা পোস্ট অফিস সেভিং হিসাবের সুদ। এই সবগুলো সুদের কাজ হচ্ছে আমরা 10% হারে মোটাঙ্কিতকরণ করব। আর 2 নম্বর আন্ডার হচ্ছে ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ডের সুদ, সরাসরি এই নামে থাকবে। আর মিউচুয়াল ঋণপত্রের সুদ, এগুলা হচ্ছে ওই বাণিজ্যিকের মতো, কোনো মোটাঙ্কিত নাই, সরাসরি টাকার ঘরে যাবে। ঠিক আছে? তাহলে আমরা ক, খ এবং গ এই তিনটার সমন্বয়ে আমরা আর্থিক পরিসম্পদ হতে আয় নির্ণয় করব। তাহলে আর্থিক পরিসম্পদ হতে আয় নির্ণয় করার রুলসটা আমি আপনাদের সাথে আরেকবার শেয়ার করতেছি, সবাই একটু ভালো করে খেয়াল করবেন। বলো, আর্থিক পরিসম্পদ হতে আয় এই ধারা কত? 62 থেকে 65। 62 থেকে 65। আমরা কয়টা পার্টে ভাগ করছি এটাকে বের করার জন্য? তিনটা। কিন্তু পরীক্ষা হলে তোমাকে ক, খ, গ লেখার কোনো প্রয়োজন নাই, যা থাকবো তাই পোস্টিং দিবে। কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ক, খ, গ দিছি। কিন্তু পরীক্ষার মধ্যে এই করমুক্ত যে ক নাম্বারই লিখতে হবে, আর ওই যে কি বলে পাবলিক লিমিটেড যে খ নাম্বার লিখতে এমন কোনো কথা নাই। যখন যেটা পাবে সেটা যখন পোস্টিং দিবা, ওই জাস্ট ওই কাজটা করলেই হয়েছে। এখন আমরা ক নাম্বারের জন্য দুইটা জিনিস সম্পূর্ণ অকর্ধার্য, কি কি? করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, জিরো কুপন বন্ডের সুদ। গুড। এই দুইটা যত টাকায় থাকুক পুরো টাকাটা কি বাদ যাবে। এবং 5% হারে মোটাঙ্কিত করি কয়টার জিনিস বলো তো দেখি? কর বাদ, কর অগ্রিম, ঋণপত্র, ট্রেজারি বিল এবং বন্ডের সুদ। এই কয়েকটা জিনিস কয় পার্সেন্ট হারে মোটাঙ্কিত করি? 5%। আর সঞ্চয়পত্রের ক্ষেত্রে কয় পার্সেন্ট? 10%। 10%। অনুমোদনযোগ্য খরচটা শুধুমাত্র যার সাথে থাকবে তার সাথে আমরা বাদ দিব। আর বাণিজ্যিক ক্ষেত্রে যাই উল্লেখ থাকো কোনো মোটাঙ্কিত দরকার নাই, যা থাকবে পুরো টাকাটা সরাসরি কার করে? টাকার ঘরে। টাকার ঘরে। এবং লভ্যাংশ ক্ষেত্রে চারটা: পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ, প্রাইভেট লিমিটেড কোম্পানির লভ্যাংশ,
মিউচুয়াল ফান্ড এবং ইউনিট ফান্ডের লভ্যাংশ, এই চারটার ক্ষেত্রে আমরা কত পার্সেন্ট হারে মোট অঙ্কিতকরণ করব? 10%। 10%। গ নম্বরে হলো আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যাংক রেটের সুদ। কি কি? ব্যাংক জমা প্রাপ্ত সুদ, স্থায়ী আমানতের সুদ, ইসলামী ব্যাংকের মুনাফা, পোস্ট অফিস সেভিংস হিসাবে সুদ। এই সবগুলোকে কয় পার্সেন্ট হারে? 10%। 10%। আর ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড আর মিউচুয়াল ঋণপত্রের সুদ, এগুলা কোনো মোটাঙ্কিত নাই, সরাসরি সরাসরি টাকার ঘরে আসবে। আর এই সবগুলো যোগ করা হবে আমাদের আর্থিক পরিসম্পদ হতে আয়। এইটা সম্পূর্ণ উপর ভিত্তি করে আমরা অঙ্ক করব। আজকে আমি তোমাদের দুই একটা অঙ্ক দেখাবো, আর বাদ বাকি আমরা আগামী ক্লাসে আরো বিস্তারিত অঙ্ক করব। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা বেসিক কোশ্চেন 1, এটা 2016 সালে থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পার্ট বি তে প্রশ্ন আসছিল। এই প্রশ্নটা আমরা এখন করব। সবাই একটু ভালো করে খেয়াল করবেন, যাকে যে প্রশ্ন জিজ্ঞেস করব সে প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, না পারলে আমি আছি। প্রশ্নে বলছে যে নিম্নলিখিত তথ্য হতে জনাব আবিরের 2022-2023 আয় বর্ষে আর্থিক পরিসম্পদ হতে আয় নির্ণয় করো। এখন এই আয় নির্ণয় করা আমাদের টোটাল কয়টা আইটেম দিয়ে আছে বলো দেখি? 5টা। 5টা। এই 5টার মধ্যে প্রথমটা লেখা আছে 10% করমুক্ত সরকারি সিকিউরিটি। তাহলে আমাদের করমুক্তর ক্ষেত্রে কাজটা আমরা কি বলছিলাম? সম্পূর্ণ অকর ধার্য। সম্পূর্ণ কর ধার্য। গুড। তাহলে এখানে 10% হারে করমুক্ত সরকারি সিকিউরিটি দিয়ে আছে 65,000 টাকা। আমরা বলছিলাম করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, এই 65,000 কি সুদ না মূল্য বলো তো দেখি? মূল্য। মূল্য। তাহলে আমি সুদ বের করবো, 65,000 কয় পার্সেন্ট বের করবো? 10%। 10। তাহলে 65,000 10% কত হয়? 6,500। 6,500। আমরা সবাই এক নাম্বারটা ক্লিয়ার? জি স্যার। জি। 5 নাম্বারটা বলেন জিরো কুপন বন্ডের আয়, এটা কি করব আমরা? এটা সম্পূর্ণ সম্পূর্ণ। তার মানে 1 নাম্বার এবং 5 নাম্বার সম্পূর্ণ কর ধার্য করলাম। 2 নাম্বার আছে কর অগ্রিম সরকারি। কর অগ্রিমের ক্ষেত্রে কাজ কি করি আমরা বলছিলাম? সুদের পরিমাণ ইনটু 100 ভাগ 95। এক কথায় বলবো, বাংলায় বলবো, সুদের কি করব আমরা? মোট অঙ্কিতকরণ করব। কয় পার্সেন্টে মোট অঙ্কিতকরণ করব বলো দেখি? 5%। 5%। এরপরে আমরা বলছিলাম অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ। বাণিজ্যিক থাকলে তার কাজ কি বলো তো দেখি? টাকার ঘরে যাবে। সরাসরি টাকা, কোনো কাজ নাই, কোনো মোট অঙ্কিত দরকার নাই, সেটা অনুমোদিত হোক আর অনুমোদিত হোক, বাণিজ্যিক লেখা থাকলে সরাসরি। তাহলে 3 এবং 4 দুইটার কাজ কি? সরাসরি দিব নাকি এগুলোর সাথে কাজ করব? সরাসরি। সরাসরি। তাহলে আমার উপরে 5টা আইটেম শেষ। আরেকবার এটা আমার সাথে বলেন, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদের কাজ কি করব আমরা? সম্পূর্ণটা অকর ধার্য। কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ কি করব? 5 মোটাঙ্কিত করব। মোট অঙ্কিতকরণ করব। 3 নম্বরে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ কি করব? সরাসরি। অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ? এটাও সরাসরি টাকার ঘরে। জিরো কুপন বন্ডের আয়? সম্পূর্ণ করতে। নিচে কিছু তথ্য দেওয়া আছে, ভালো করে খেয়াল করবেন। বলছে করমুক্ত ও কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ 175 টাকা ও 425 টাকা, এগুলো হলো অনুমোদনযোগ্য খরচ। তাহলে 175 টাকা কোনটার জন্য বলো দেখি? করমুক্তর জন্য। আর 425 টাকা কার জন্য? কর অগ্রিম। কর অগ্রিম। এখন করমুক্ত যে টাকাটা আছে, করমুক্তর ক্ষেত্রে কোনো অনুমোদনযোগ্য খরচ বাদ দেওয়ার দরকার নেই, কারণ এটা সম্পূর্ণ কর ধার্য। যেটা সম্পূর্ণ কর ধার্য সেটা নির্ণয় করার সেটার জন্য কোনো অনুমোদনযোগ্য খরচ বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তার সাথে কোনো যোগ বিয়োগ করার কোনো প্রয়োজন নেই, সরাসরি অকর ধার্য সম্পূর্ণ লিখবো। তাহলে 175 টাকা কোনো কাজ নাই, কিন্তু 425 টাকা কার সাথে কাজ করবো বলো দেখি? 2 না 3 নাকি 4 নাম্বার সাথে? 2 নাম্বার। 2 নাম্বারের সাথে। গুড। এরপর প্রশ্নে বলছে বাণিজ্যিক সিকিউরিটি সুদ আদায়ের কমিশন বাবদ ব্যাংক 700 টাকা কর্তন করছে। তাহলে বাণিজ্যিক সিকিউরিটি সুদ, তাহলে আমাদের বলতো প্রশ্ন মতে বাণিজ্যিক সিকিউরিটি সুদ কয়টা?
দুইটা। দুইটা, একটা 15,000 টাকা, একটা কত 10,000 টাকা। তাহলে মোট কত বলো দেখি? 25,000। তাহলে এই 25,000 সুদ আদায় করার জন্য কত টাকা চার্জ 25,000। করছে? 700। তাহলে এই 700 টাকার মধ্যে 700 টাকা 15,000-এর জন্য কত, আর 700 টাকা 10,000-এর জন্য কত, সেটা বের করে তারপর আমরা কি করবো? যোগ করবো না বাদ দিব? অনুমোদন খরচ আমরা কি যোগ করি না বিয়োগ করি? বিয়োগ করি। তাহলে মনে রাখেন 700 টাকা কাজটা শুধুমাত্র করব বাণিজ্যিক এই দুইটার মধ্যে, অন্য কোনোটার সাথে কিন্তু 700 টাকা কোনো কাজ নাই। এখন আমরা একটু দেখি এই 700 টাকার 15,000 মধ্যে কত টাকা খরচ হয়েছে। তাহলে এই 700 টাকা খরচ হয়েছে কত টাকা আদায় করার জন্য? মোট বলো তো দেখি। 25,000। তাহলে 25,000 দ্বারা যদি ভাগ করি আমি মান পাবো 1 টাকার মান। এখন আমি প্রথমটা 15,000 টাকার জন্য বের করব, তাহলে 15,000 দ্বারা কি করব? গুণ করব। এখানে ক্যালকুলেশন করে যা হবে সেটা 15,000 টাকার জন্য খরচ। তাহলে 10,000-এর জন্য বের করব কি হবে? 700 ভাগ 25,000 ইন্টু কত? গুণ 10,000। 10,000। শেষ। 10,000। এরপরে বলছে এছাড়াও অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি ক্রয়ের জন্য ব্যাংক হতে 6% সুদে 20,000 টাকা ঋণ গ্রহণ করে। তাহলে অনুমোদিত সিকিউরিটি সুদ ক্রয়ের জন্য ব্যাংক থেকে 20,000 টাকা 6%, তাহলে 20,000 টাকা 6% 1200 টাকা। এই 1200 টাকা ঋণের সুদ শুধুমাত্র কার সাথে কাজ করবে বলো দেখি? অনুমোদিত কত নাম্বার? 1 2 3 4 5, কত নাম্বারের জন্য কাজ করব? 3 নাম্বার। 3 নাম্বার। গুড। তাহলে 3 নাম্বারের জন্য মোট কাজ কয়টা হলো? দুইটা, একটা ঋণের সুদ আর একটা 700 টাকা কিছু একটা অংশ, নাকি? জি স্যার। এখন আসেন আমরা অঙ্ক সমাধান করব। শুরুতেই আমরা দিলাম করদাতার নাম, নাম কি? জনাব আবির। লিখছি আবির। আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড। আর্থিক পরিসম্পদ হতে মোট আয় নির্ণয়। আয়ের খাত ও বিবরণ টাকা টাকা। আর্থিক পরিসম্পদ খাতে ধারা কত? 62 থেকে 65। তাহলে লিখছি 62 থেকে 65। আমরা এখানে যে সিরিয়াল আছে এই সিরিয়াল ধরে কাজ করব, সিরিয়াল বের করার কোনো প্রয়োজন নেই। শুরুতে আমাদের ছিল 10% করমুক্ত সরকারি সিকিউরিটি, এখানে সিকিউরিটি আছে, আমরা সুদ বের করব। তাহলে 65,000 টাকা 10% কত টাকা? 6,500 টাকা। করমুক্ত কাজ কি? অকরধার্য সম্পূর্ণ। তাহলে লিখছি 1 নাম্বার করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 6,500, নিচে লিখছি বাদ অকর ধার্য, ব্র্যাকেট লিখছি কি? সম্পূর্ণ এই 6,500। তাহলে 6,500 থেকে 6,500 গেলে আমাদের টাকাটা কি থাকে? 0। 1 নাম্বারটাই ক্লিয়ার সবাই? জি ভাইয়া। 2 নাম্বারটা আছে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ 5,000 টাকা। তাহলে কর অগ্রিমের ক্ষেত্রে কাজ কি করি আমরা? 5%। 5% মোট টাকা। তাহলে 5,000 টাকা কি করব বলো তো দেখি? 100 দিয়ে গুণ করব, 95 দিয়ে ভাগ করব। তাহলে লিখছি কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ 5,000 ইনটু 100 ভাগ 95 সমান সমান পাইছি 5,263 টাকা। তাহলে দেখো ছিল 5,000 কিন্তু মোট অঙ্কিত করে হলো কত? 5,263। টাকাটা বড় হয়েছে না? জি স্যার। এই জন্য বলা হয় সুদের মোটা অঙ্কিতকরণ। এখন কর অগ্রিমের সাথে আমাদের সমন্বয়ে কিছু কাজ ছিল, বলেন তো কোন কাজটা কর অগ্রিমের সাথে আছে? 425 টাকা ব্যাংক হ্যাঁ, চার্জ। স্পষ্টভাবে লেখা আছে, স্পষ্টভাবে লেখা আছে। কত টাকা বলো দেখি কর অগ্রিমের ক্ষেত্রে? 425। তাহলে কি নামে? ব্যাংক চার্জ নামে, নাকি? তাহলে আমরা লিখছি বাদ অনুমোদন যোগ্য খরচ ব্যাংক চার্জ কত টাকা? 425 টাকা। তাহলে 5,263 থেকে 425 বাদে থাকে 4,838 টাকা। 2 নাম্বারটা কি আমরা সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। আর কোনো সমস্যা আছে 1 এবং 2? না স্যার। যদি কেউ প্রশ্ন না করেন তাকে আমি জোর করে বলতে পারবো না যে আপনি প্রশ্ন করেন। যার যেটা সমস্যা সেটা নিজেকে প্রশ্ন করতে হবে। আর যদি প্রশ্ন না করো ধরে নিয়ে হবে সবাই আমরা বুঝতে পারছি। 1 এবং 2 শেষ। 3 নাম্বার আসবো অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ। বলো অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ আগে মোট অঙ্কিত করার কোনো প্রয়োজন আছে নাকি?
না, এটা সরাসরি যাবে। সরাসরি যাবে, কিন্তু এর সাথে যদি কোনো অনুমোদন খরচ আছে সেটা কাজ করবে নাকি। এখন দেখো এই জি। অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি টাকাটা হচ্ছে 15,000 টাকা। এখানে অনুমোদন খরচের মধ্যে বলো তো দেখি, এই অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদের সাথে কি কি কাজ আছে? কমিশন আছে আর হচ্ছে আরটা কি আছে? 6% ঋণের সুদ আছে। গুড। ইন্দ্রমণ। তাহলে কমিশনটা বের করে কি হবে, এই যে 700 কে, এই 700 টাকা কমিশন কি কি জন্য? বাণিজ্যিকের জন্য। তাহলে বাণিজ্যিক কয়টা? দুইটা, একটা 15,000, একটা 10,000। তাহলে 700 কে 25,000 দ্বারা ভাগ করছি। আর আমরা অনুমোদিতের ক্ষেত্রে কত টাকা, 10,000 না 15,000? 15,000। তাহলে 15,000 গুণ। তো লিখছি অনুমোদন খরচ, প্রথমে লিখছি ব্যাংক কমিশন 700 ভাগ 25,000 ইন্টু অনুমোদনের জন্য খরচ হচ্ছে 15,000। তাহলে 15,000 দ্বারা গুণ করে পাইছি কত? 425। আর ব্যাংক ঋণের সুদ 20,000-এর 6% হচ্ছে 1200, দুইটা যোগ করে হয় 1620। তাহলে 15,000 সাথে 1620 টাকা বাদ দেওয়া হয় 13,380 টাকা। তাহলে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ মোট টাকা হলো 13,380। এটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? না স্যার। সবাই কি বুঝতে পারছেন? জি জি ভাইয়া। স্যার। সেমে একটা অঙ্ক দিলে পারবেন? পারবো। জি পারবো। স্যার পারবো। 4 নাম্বার বলা আছে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ। বলেন তো অনুমোদিত বাণিজ্যিক 10,000 এটা মোট অঙ্কিত করার কোনো প্রয়োজন আছে নাকি? না, এই সরাসরি না। যাবে। ওকে, তাহলে 10,000 সরাসরি টাকা যাবে। এখান থেকে আমাদের সমন্বয় কাজ আছে। কোনটা বলেন তো, ঋণের সুদ না কমিশন? কমিশন। কমিশন। ভীষণ। 700 কে 25,000 দ্বারা ভাগ করার কত দ্বারা গুণ করবো এখন? 10,000। 10,000। তাহলে এখানে লেখা হয়েছে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ 10,000 মাইনাস অনুমোদন খরচ ব্যাংক কমিশন 725,000 ভাগ 10,000 দ্বারা গুণ করে 280। তাহলে দুইটার বিয়োগফল পাইছি 9,720 টাকা। 4 নাম্বার ক্লিয়ার? জি স্যার। আর 5 নাম্বার লেখা আছে জিরো কুপন বন্ডের আয়। জিরো কুপন বন্ড আমরা কি করি? সম্পূর্ণ অকর ধার্য। সম্পূর্ণ। তাহলে জিরো কুপন বন্ড 20,000 মাইনাস অকর ধার্য সম্পূর্ণ 20,000। তাহলে সমস্ত টাকাটা কি? জিরো। তাহলে 5টা দিয়া শেষ। 4,838, 13,380, 9,720 সবগুলো যোগ করে হয় 27,939। এটা হচ্ছে আর্থিক পরিসম্পদ খাতে মোট আয়। এইটুকু করলে আমরা 4টা নাম্বার পাবো। এখন বেসিক কোশ্চেন 1 নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, যে কোনো প্রশ্ন। প্রশ্ন নাই স্যার। প্রশ্ন নাই। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, তাহলে এই সিমিলার কিছু প্রশ্ন দিলে তোমরা কি পারবা বাসায়? হ্যাঁ পারবো। আসেন তাহলে দেই আমরা। বেসিক কোশ্চেন 2 আমি নিজে থেকে করে দিব, এটা তোমার টাচ করার কোনো দরকার নাই। বেসিক কোশ্চেন 3 আমি করে দিব, এটা তোমাকে টাচ করার দরকার নেই, এগুলো সব কমার্স পাবলিকেশন বইয়ের অঙ্ক। হ্যাঁ, আমরা চলে যাব হচ্ছে আমাদের এক প্রবলেমে। প্রবলেম নাম্বার কত আমি একটু বলে দেই, সিমিলার অঙ্ক দিয়ে দিই। সিমিলার অঙ্ক দিলে আপনাদের সুবিধা হবে। 6 নাম্বার প্রশ্নটা পাইছেন? 6 নাম্বারটা জি স্যার। এটা 2018 সাল ম্যানেজমেন্ট। একই প্রশ্ন আলমের 22-23 আয় বর্ষে আর্থিক পরিসম্পদ খাতে মোট আয় নির্ণয় করে। 1 নম্বর হচ্ছে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ। তাহলে সিকিউরিটি সুদ কত হবে বলো তো দেখি? 10%। 7,500। 7,500। আমাকে প্রশ্ন করে, আমি তো প্রশ্ন করছি 7,000 কত 500, এটা কাজ কি? সম্পূর্ণ অকরধার্য। সম্পূর্ণ কর ধার্য। তাহলে এই করমুক্তর সাথে যে এই যে করমুক্ত যে 175 টাকা আছে, এটা কি কাজ করতে হবে?
না। না, এটা বাদ। যারা সম্পূর্ণ করে তার সাথে কোনো কাজ নাই। তাহলে 1 নাম্বারটা ক্লিয়ার। কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ 4000 সাথে কি কাজ করব? মোটাঙ্কিত করব, তারপর ওইদিকে 225 টাকা কত পার্সেন্ট হারে মোটাঙ্কিত করব? বাদ দিন। 5%। আর এই কর অগ্রিমের জন্য সুদ হচ্ছে 225 টাকা, এটা বাদ দিব আমরা নাকি? 2 নাম্বারটা জি শেষ। স্যার। 3 নাম্বারে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ, এটা কি মোটাঙ্কিত করার দরকার আছে? না, সরাসরি টাকা আর যাবে। অনিয়মিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ 10,000। নিচে বলছে বাণিজ্যিক সিকিউরিটি সুদ, বাণিজ্যিক মানে এই দুইটা 12 এবং 10, মোট 700 টাকা। তাহলে বলেন তো দেখি 12,000 এর জন্য কমিশন আমরা বের করে কি হবে? 700 ভাগ 22,000 গুণ 12,000। আর 10,000 এর জন্য 700 ভাগ 22,000 গুণ 10,000। ওকে, ধন্যবাদ ম্যাডাম, ভালো পারছেন। তাহলে আমরা কমিশনটা দুইটার ক্ষেত্রে ক্লিয়ার হলাম। আর বসে বসে আরেকটা প্রশ্ন, এছাড়া অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি ক্রয়ের জন্য 6% 1,20,000, তার মানে এখানে 7,200 টাকা ঋণের সুদ। এই 7,200 টাকা ঋণের সুদ কি 3 নাম্বারের সাথে বিয়োগ করবা নাকি 4 নাম্বারের সাথে বিয়োগ করা, বলো তো দেখি? 3 নাম্বার। 3। তাহলে 3-এর সাথে সমান, 3-এর সাথে সমন্বয় কাজ কয়টা? দুইটা। ওকে। 4 নাম্বার অনিয়মিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ, এটা মোটাঙ্কিত করা দরকার আছে? না। নাই। এখানে শুধু কি বাদ দিব বলো দেখি? কমিশনটা বাদ দিব নাকি? জিরো কুপন বন্ড 15,000, এখান থেকে যে জিরো কুপন বন্ডের যে 300 টাকা, সেটা কি বাদ দেওয়ার প্রয়োজন আছে নাকি সম্পূর্ণ করতে বলবো? সম্পূর্ণ অকৃতকার্য। সম্পূর্ণ করে। তাহলে 6 নাম্বার কি পারা যাবে? জি স্যার। ওকে। 7 নাম্বারটা দেখেন, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদের যে সুদ কিন্তু সরাসরি লেখা আছে, তাহলে 3,20,000 পুরোটা কি করব? সম্পূর্ণ সম্পূর্ণ অপরিহার্য করব। কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ কি করব? 1 লাখ টাকাকে কি করব? কয় পার্সেন্টে মোটাঙ্কিত করব? 5%। মোটাঙ্কিত করব। আর নিচে সমানে বলছে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আদায়ের জন্য ব্যাংক 7,000 টাকা চার্জ করছে, তাহলে 7,000 শুধুমাত্র কার সাথে বাদ দিব? কর অগ্রিম। কর অগ্রিম সাথে। 3 নাম্বার বলছে 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ 50,000 টাকা, তাহলে বাণিজ্যিকের সাথে কোনো মোটাঙ্কিত কোনো কাজ আছে? না। না, সরাসরি যাবে। আর নিচে সমন্বয়ে কোনো কাজও নাই, তাহলে এই টাকাটা সরাসরি কার করে দিবা? টাকা। স্যার ওটা কি 5,000 থাকবে? কি 5,000 টাকা থাকবে নাকি 50,000 টাকা? 5,000 কেন? এটা তো লেখা আছে সিকিউরিটি সুদ, সুদ 50,000। যদি বলতো সিকিউরিটি তাহলে 50,000 10% করতাম, ঠিক আছে? জি স্যার। এটা সুদ লেখাই আছে, তো এখানে আর পার্সেন্ট করার দরকার নেই। আর তার সরাসরি বলছে জিরো কুপন বন্ড, এটা কি কাজ করি আমরা? সম্পূর্ণ করব। তাহলে 7 নাম্বার কি পারা যাবে? জি স্যার। ওকে। 8 নাম্বার অঙ্কটা ওই 6 নাম্বার অঙ্কের হুবহু, তাহলে 7, 6, 7, 8 তিনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর আপাতত আজকে আর দিব না, হ্যাঁ? ও এই যে 12 নাম্বার প্রশ্নটা, 12 নাম্বার প্রশ্ন যে 6 এর মতো, মানে বেসিক কোশ্চেন একের মতো। তাহলে 12 নাম্বারটা হলো এই যে 13 নাম্বার 2015 সালে অ্যাকাউন্টিং, একই অঙ্ক, হ্যাঁ? এই জন্য আমি দিতেছি। নাই। তাহলে তোমাদের কাজ কি কি একটু সবাই নতুন করে দাগিয়ে নাও। 13 নাম্বার হুবহু বেসিক কোশ্চেন একের মতো, 13, 12, 6
6 7 8 ঠিক আছে, তাহলে 5টা অঙ্ক থাকলো 6 7 8 12 এবং 13। কয়টা অঙ্ক বলো দেখি? 5টা। 5টা। এই 5টা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এই 5টা অঙ্ক আগামী ক্লাস শুরু হওয়ার আগে যার যার হোয়াটসঅ্যাপ গ্রুপে 5টা অঙ্ক করে ছবিগুলি সুন্দর করে আপলোড দিবা। যে আপলোড দিবে না তাকে এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কথা জানি মাথায় থাকে। আমার কথা কি বুঝে পারছি আমি সবাইকে? জি স্যার। স্যার ক্লাস ওকে, শেষে পিডিএফটা একটু দিয়েন। তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে।